আমি সাজিদুল মন্ডল। আজকের আলোচনার বিষয় স্পেশাল পেপার মধ্যযুগ। মধ্যযুগের জন্য কোন বইগুলো পড়বেন, কি ধরনের প্রশ্ন আপনাদের ধরতে পারে, কিছু নমুনাধর্মী প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করব এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করব। অন্যান্য যে ভিডিওগুলো স্পেশাল পেপারের পর দেওয়া হয়েছে সেগুলো আপনারা পারলে একটু দেখে নিন, কারণ প্রত্যেকটা টিপস গুরুত্বপূর্ণ। আপনার স্পেশাল পেপার মানে যে একেবারে মধ্যযুগ মানে মধ্যযুগে দেখতে হবে এমনটা নয়, কিন্তু অন্যান্য স্পেশাল পেপারে যে টিপসগুলো দিয়েছে সেগুলোর ক্ষেত্রেও আপনার হয়তো কাজে আসতে পারে। আমি হয়তো এখানে দু একটা টিপস হয়তো ভুলে গেলাম, তো সেক্ষেত্রে আপনাদের এগুলোর কাজে আসবে। তো আপনাদের যেগুলো আমি বলবো, প্রথমে কিছু টিপস বলতে একটাই কথা বলবো, প্রাচীন এবং মধ্যযুগের যে যে বিষয়গুলো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আপনাকে সেই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। কি ধরনের? আপনি হয়তো দেখবেন, কখনো কখনো দেখবেন যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ড পড়ানো হচ্ছে। তো এই যে বিষয়, যে যে জায়গা আপনার নির্বাচিত অংশগুলো পড়ানো হয় সেই জায়গাগুলোকে আপনি একটু গুরুত্ব দিন, কারণ সেইগুলো নিয়েই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের স্যারেরা আলোচনা করেন এবং তারাই কিন্তু ইন্টারভিউয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনাকে সেই জায়গাগুলো দেখতে হবে। তাহলে আমি বললাম যে চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, বিদ্যাপতি বলুন, চণ্ডীদাস বলুন, জ্ঞানদাস বলুন বা অন্যান্য পদকর্তা, তাদের যে যে পদগুলো পড়ানো হয় সেই পদগুলো একটু জানুন। কয়েকটা পদের নাম এবং তার মুখস্থ রাখুন, কে কোন পর্যায়ের পদ লিখেছেন, বিশেষ করে আপনার সেগুলো নিয়ে পরে আসছি। প্রত্যেকটা চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে এই বিষয়গুলো কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা পরে করছি। তো আপনাকে যেটা সামগ্রিকভাবে জানতে হবে যে চৈতন্য দেব থেকে শুরু করে আরকানা রাজসভা থেকে শুরু করে আরও যেগুলো সিলেবাসে পড়ানো হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেইগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখুন। এবং মধ্যযুগে বিশেষ করে আপনি যখন গ্র্যাজুয়েশনে পড়েছেন তখন যে যে জায়গাগুলো পড়েছেন সেগুলো একটু দেখুন। আমি কিছু নমুনা প্রশ্ন আলোচনা করব, বিশেষ করে তারপরে বইগুলো নিয়ে আলোচনা করব। শেষের দিকে আপনি কোন বইগুলো জানবেন বা কোন বইগুলো আপনার এই মুহূর্তে হাতের কাছে রাখা দরকার, কারণ সময় খুব কম। সময়ের মধ্যে কিভাবে আপনি টেকনিক অবলম্বন করে আপনি উতরাতে পারেন তার একটা জাস্ট বলতে গেলে কিছু পদক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করব। তো কিছু পদক্ষেপের পাশাপাশি আমি এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে চর্যাপদ থেকে কোন কোন বিষয়গুলো আপনাকে জোর দিতে হবে। বিশেষ করে যারা যে প্রশ্নগুলো, যেমন ধরুন একটা প্রশ্ন আপনাদের আলোচনা করে যে চর্যাপদের ভাষাকে কেন আলো আধারী ভাষা বলা হয়। এই প্রশ্নটি বলতেই পারে যে চর্যাপদের ভাষাকে কেন আলো আধারী ভাষা বলা হয় এবং চর্যাপদের ভাষা সম্পর্কে কে কি নামকরণ করেছে, কে বলছে সন্ধ্যা ভাষা, কে বলছে সন্ধ্যা ভাষা। এই ধরনের আরও বিষয়গুলো সেগুলো একটু দেখুন, আপনাকে ইন্টারভিউগুলো জিজ্ঞেস করতে পারে। তারপরে নবচর্যাপদ কি সে বিষয়ে আপনাকে আলোচনা করতে ধরতে পারে। চর্যাপদের ধর্মমত কি, হয়তো আপনাকে বললো এক কথা বা দু কথায় আপনি বলুন তো। বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে চর্যাপদের সাহিত্যিক মূল্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করে। চর্যাপদের রাগ রাঙ্গিনী, প্রবাদ প্রবচন যে কটা আছে সেইগুলো একটু মুখস্থ রাখুন এবং চর্যাপদের সমাজ জীবন থেকে শুরু করে এগুলো জাস্ট বেসিক একটু ধারণা আপনি। এরপর আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অন্ধকার যুগ বা বন্ধা যুগ কি, বা আসলে সেই সময়টাকে আমরা বন্ধা যুগ পর্যায়ে ফেলতে পারি কিনা, বা সেই সময় কি সত্যি কোনো সাহিত্যের কোনো নিদর্শন আমরা পাচ্ছি না, সেগুলো একটু দেখুন, কারণ এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ বন্ধা যুগ আমরা যে সময়টাকে বলছি, কিন্তু সেই সময়টা বলতে গেলে সৃষ্টির আগে যে একটা থেমে থাকা, তারপর যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে একেবারে সাহিত্যগুলো চলে আসে, কিন্তু তার আগের প্রেক্ষাপটটা আমাদের জানার খুবই দরকার। তারপরে আধুনিক বাংলা সাহিত্যে চর্যাপদের প্রভাব, বিশেষ করে আধুনিক সাহিত্যে চর্যাপদকে কেন্দ্র রেখে যে বিনির্মাণগুলো হচ্ছে সেগুলো একটু আপনাকে রাখতে হবে। এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, আমি প্রত্যেকটা জায়গা ভাগ ভাগ করে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন আপনাকে যেটা সব থেকে গুরুত্ব দিতে হবে যে অশ্লীলতার অভিযোগ কি ছিল, বা আসলে কি শ্রীকৃষ্ণ কীর্তনকে যে অশ্লীলতার অভিযোগ আনা হচ্ছে সেটা কি সত্য। এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনাদের সাহিত্যের ইতিহাস বইগুলো পড়তে হবে। তারপরে 13টি খণ্ডের নাম প্রথম থেকে আপনার কিছু কিছু ইন্টারভিউয়ার থাকেন, তারা হয়তো আপনাকে বলতে পারে যে পরপর বলুন তো 13টি খণ্ড নাম আপনি। তারপরে রাধার চরিত্রটি ভীষণ ইম্পর্টেন্ট, প্রবাদ প্রবচন দেখুন, রাধা বিরহ খণ্ডকে প্রক্ষিপ্ত কেন বলা হচ্ছে। বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য, দুটো সাহিত্যমূল্য আমি গুরুত্ব দিতে বলবো। একটা হচ্ছে চর্যাপদের সাহিত্যমূল্য, আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ, এই যে ধরনের একটা বাক্য আমরা জানি এবং কে বলছেন এবং কেন বলছেন এটা একটু আপনাকে দেখতে হবে। আর তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনে আপনার তো অবশ্যই আর বিষয়গুলো যেগুলো অন্তত বেসিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো অবশ্যই দেখুন, কিন্তু এইগুলো ধরুন আপনাকে 2 নম্বরের ক্ষেত্রে বা বলতে গেলে আপনার ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলো হয় না, সেক্ষেত্রে আপনাকে অল্প কথায় হয়তো উত্তর দিতে হতে পারে। সেই বিষয়গুলোর জন্য এই প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। বাকি যে তথ্যগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, বেসিক তথ্যগুলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদের সংখ্যা কয়টি থেকে শুরু করে বিশেষ করে সংস্কৃত পদের সংখ্যা কয়টি, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কবে আবিষ্কার হয়েছে না হয়েছে সেই সব বেসিক প্রশ্ন কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে,
তথ্যগুলো দেখতে হবে। আর এরপর ধরুন তুর্কি বিজয় অলরেডি আমি একবার জানালাম যে অন্ধকার যুগ বা বন্ধ যুগ কি তুমি মানো বা কেন মানো সে সম্পর্কে। সেই সময় কি কোনো সাহিত্য একেবারেই রচিত হয়নি? তো সেক্ষেত্রে কেন রচিত হয়নি এই বিষয়টা জানার জন্য একটু অন্তত সাহিত্যের ইতিহাসগুলো একটু আপনাকে দেখতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অষ্টাদশ শতাব্দীকে কেন আমরা পদস্খলনের যুগ বলবো এবং কে বলেছেন এবং কেন বলছেন। আর একটা জিনিস আপনার গৌড়চন্দ্রিকা, তারপরে শূন্য পুরাণ কি, এই বিষয়গুলো একটু আপনি দেখুন। তবে বৈষ্ণব সাহিত্য বিষয় থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানবো। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে 4জন পদকর্তা যারা খুবই গুরুত্বপূর্ণ, সেই 4জন পদকর্তা জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি এবং তার সঙ্গে গোবিন্দ দাস। এই যে 4জনের সম্পর্কে একটু জানুন এবং 4জন কোথায় ব্যতিক্রমী সেই জায়গাগুলো একটু জানুন, তাদের উপাধিগুলো জানুন, কারো পৃষ্ঠপোষকতায় থাকলে সেই বিষয়গুলো দেখুন। কিন্তু এগুলো বেসিক ধারণা। বেসিক ধারণার পাশাপাশি আপনাকে একটু কী ধরনের প্রশ্ন যাচাই করতে পারে, যে বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বা অভিনব জয়দেব কেন বলা হয়, তারপরে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তিকরণ কি আপনি মানেন এবং মানলে সেটা কেন, তারপরে চণ্ডীদাস সমস্যা জিনিসটা কি, তারপরে চণ্ডীদাসকে বাংলা ভাষা আর কেন মানবতাবাদী কবি বলা হয়, তারপরে 2জন চৈতন্য পূর্ব যুগের কবি, 2জন চৈতন্য পরবর্তী যুগের কবির নাম বলুন, এগুলো কিন্তু দেয়। তারপরে চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়, কেন বলা হয়। আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে গোবিন্দ দাস কি পদকর্তা ছাড়া আর তার কি কোনো পরিচয় আছে? হ্যাঁ, তিনি একটি নাটক লিখেছেন সঙ্গীত মাধব এবং একটি কাব্যও লিখেছেন কর্ণামৃত, সেইগুলো একটু আপনাকে জানতে হবে। তারপরে গোবিন্দ দাসকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় সেগুলো একটু দেখতে হবে। তারপরে অষ্টকালীন নৃত্যলীলা কি এবং কে লিখছেন সেগুলো একটু দেখতে হবে। গোবিন্দ দাসকে শাব্দিক কবি কেন বলা হয়, যে শাব্দিক কিন্তু কবি। তারপরে অভিসারের পদের রাজাধিরাজ গোবিন্দ দাসকে কেন বলা হয়, কে বলেছেন একটু দেখতে হবে। চণ্ডীদাসের সঙ্গে বিদ্যাপতির রাধার যে তুলনা সেগুলো দেখতে হবে। বিশেষ করে কয়েকজন মুসলিম বৈষ্ণব পদকর্তার নাম অবশ্যই জানতে হবে। এইগুলো তো আপনাকে বেসিক একটু ধারণা নিতেই হবে। এছাড়া বলরাম দাস থেকে শুরু করে আরও বিখ্যাত যারা প্রশ্ন পদকর্তা সেই সময় বৈষ্ণব পদাবলীতে গৌড়চন্দ্রিকা, গৌরাঙ্গ লীলা, এইগুলো একটু আপনারা দেখুন। কয়েকজন পদকর্তার বিখ্যাত দু একটি পদের নাম, বিশেষ করে পূর্বরাগ পর্যায়ে আপনাকে হয়তো বললো যে বিদ্যাপতি দুটি পূর্বরাগ পর্যায়ের পদের নাম বলুন, এগুলো একটু হয়তো আপনাকে জানতে হবে। কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ, অবশ্যই কেন শ্রেষ্ঠ সেগুলো একটু দেখতে হবে। এবার মঙ্গল কাব্য নিয়ে একটু দেখবো যে মঙ্গল কাব্যের কোন জায়গাগুলো আপনাকে দেখতে হবে। যে মঙ্গল কাব্যের সৃষ্টির যে একটা প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা সম্পর্কে একটু ধারণা রাখুন। তারপর দেখা যাচ্ছে মঙ্গল কাব্যের কেউ পূর্ববঙ্গের কবি, কেউ উত্তরবঙ্গের কবি, কেউ পশ্চিমবঙ্গের কবি। এই যে কবি কারা পড়ছেন তাদের সম্পর্কে একটু দেখুন। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার সম্পর্কে একটু দেখুন, তার উপাধিগুলো দেখুন। অর্থাৎ যেটুকু আপনার সাধারণ জ্ঞান দরকার সেটুকু অন্তত দরকার। যে প্রশ্নগুলো একবারে এক কথায় ধরতে পারে সেগুলো একটু দেখুন। কার মঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করছে, এইগুলো। আপনাকে একটা প্রশ্ন হয়তো করলো যে মঙ্গল কাব্যের কোন কবির কাব্যে চৈতন্য প্রভাব পড়েনি বা কেন পড়েনি, বা মঙ্গল কাব্য কাকে বলা হয়, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি, চৈতন্য পূর্ব যুগে 2জন মনসা মঙ্গল কাব্যের রচয়িতার নাম বলো, তারপরে মনসা শব্দটির উৎস লেখো, তারপরে বাইশা কি, মঙ্গল কাব্য সমাজের দর্পণ স্বরূপ, কে কোন গ্রন্থের কথা বলছেন, কেন বলছেন। বিজয়গুপ্তর কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোকটি জানুন, কারণ বিজয়গুপ্ত যেহেতু নারায়ণ দেবটা ভালো করে দেখুন। তার শতাব্দীকে কেন আমরা সুবর্ণ যুগ বলছি, কারণ সেই সময়ে যে সাহিত্যের যে ধারা প্রচলিত হচ্ছে সেইগুলো একটু দেখতে হবে। তারপরে প্রাক চৈতন্য এবং চৈতন্যোত্তর যে মঙ্গল কাব্যের মধ্যে পার্থক্য, এবং সেই কাব্যের দেখবেন বিশেষ করে যে মনসার চরিত্রের মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। প্রাক চৈতন্য যুগের মনসার এক ধরনের পাওয়া যাচ্ছে, চৈতন্যোত্তর যুগে মনসার আর এক ধরনের আমরা তার রূপ পাচ্ছি, সেগুলো একটু দেখতে হবে। তারপরে চণ্ডী মঙ্গলের ক্ষেত্রে আমরা কি বলবো, চণ্ডী মঙ্গল কাব্যে বিশেষ করে উপন্যাসের লক্ষণ রয়েছে কার কাব্যে এবং কেন। তারপরে মুকুন্দরামের কাব্যের আধুনিকতা বা অভিনবত্ব কোথায় সেটা একটু দেখতে হবে। 12 মাসটা কি, তারপরে ভারদত্ত এবং মুরারিশীল চরিত্র একটু দেখতে হবে এবং তারা অন্যান্য চরিত্র থেকে কোথায় ব্যতিক্রমী বা কেন তারা সমাজের ক্ষেত্রে তাদেরকে আমরা মনে রাখছি সেগুলো। তারপরে ধরুন অভিশপ্ত দেবতারা যখন মর্তে তারা আসছেন এবং তারা কে কি নাম নিয়ে আসছেন সেইগুলো একটু দেখতে হবে। তারপরে ধর্মঙ্গল কাব্যকে কেন আমরা রাঢ়ের জাতীয় কাব্য বলছি। তারপরে অন্যান্য মঙ্গল কাব্যের তুলনায় শিবায়ন কাব্য কোথায় ব্যতিক্রমী, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবিকে। মানে এক কথায় বলতে গেলে আপনাকে প্রাচীন মধ্যযুগে যত পদকর্তা বলুন, যত রচয়িতা বলুন, যে কাব্য লিখেছেন তাদের সম্পর্কে কম বেশি একটু করে জানতে হবে। তারপরে অন্নদা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কে, তারপরে অন্নদা মঙ্গল কাব্যকে কেন নূতন মঙ্গল বলা হয় এবং এই কাব্যের অভিনবত্ব কোথায়, ঘনরাম চক্রবর্তী কাব্য ব্যতিক্রমী কোথায়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অনুবাদ সাহিত্য, বিশেষ করে অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি
এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আমরা যে কৃত্তিবাস বলুন, সেই কৃত্তিবাস সম্পর্কে একটু দেখতে হবে। কৃত্তিবাস রামায়ণের বাঙালিয়ানা বলুন, তারপরে কৃত্তিবাস রামায়ণ কেন ভাগবতের তুলনায় জনপ্রিয় বলুন। অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে একটা জিনিস একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে চন্দ্রাবতী সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ সেই সময়ের যুগে একজন মহিলা কবি উনি কিন্তু লিখছেন। তারপরে আপনার অনুবাদ সাহিত্যের মধ্যে মালাধার বসু সম্পর্কে জানতে হবে। মালাধার বসুর মানে যে রচনা কালজ্ঞাপক শ্লোক, মালাধার বসুর সম্পর্কে কিছু তথ্য আমরা যেগুলো জানি সেগুলো একটু দেখতে হবে। তার অনুবাদ সাহিত্যের মধ্যে মালাধার বসু সম্পর্কে জানতে হবে। মালাধার বসুর মানে যে রচনা কালজ্ঞাপক শ্লোক, মালাধার বসুর সম্পর্কে কিছু তথ্য আমরা যেগুলো জানি সেগুলো একটু দেখতে হবে। তারপরে এরপর আমরা ধরুন চৈতন্য সাহিত্য রচনায় তিনজন, বিশেষ করে আপনার বৃন্দাবন দাস, তারপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতর কাব্যের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ থেকে শুরু করে তাদের সম্পর্কে বেসিক আপনাকে ধারণা রাখতে হবে। তারপরে কোথায় পার্থক্য কোথায় সেগুলো একটু দেখতে হবে। চৈতন্য জীবনী রচনার কারণ কি, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব কি, সেগুলো একটু দেখতে হবে। চৈতন্যদেবকে কেন্দ্র করে যে সবগুলো রচনা করছে তাদের খণ্ড বিভাগগুলো একটু দেখতে হবে। তারপরে অচিন্ত ভেদাভেদ তথ্য কি, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আলোচনা করছি। বৃন্দাবন দাস এবং যে কৃষ্ণদাস কবিরাজের মধ্যে পার্থক্য কোথায়, তারপরে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত কে কেন আমরা পরিপূরক গ্রন্থ বলছি, তারপরে ষোড়শ গোস্বামীদের নাম জানতে হবে। এই ধরনের প্রচুর জিনিস আপনার জানা দরকার। দেখুন, এবার ইসলামী সাহিত্য নিয়ে একটু দেখি। ইসলামী সাহিত্য অন্যান্য সাহিত্যের তুলনায় ব্যতিক্রমী কোথায়, তারপরে জং সাহিত্য কি, তারপরে মুর্শিয়া সাহিত্য কি, তারপরে বিশেষ করে আলাউল এবং আপনার দৌলত কাজী সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। এগুলো থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হতে পারে, কারণ দেখুন ইসলামী সাহিত্য অন্যান্য সাহিত্যের থেকে ব্যতিক্রমী, যেটা কম বেশি সকলে আমরা জানি। কেন ব্যতিক্রমী সেটাকে আপনাকে জানাতে হবে। এবার আমরা কিছু বইয়ের নাম জানবো যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো আপনাকে হয়তো বলতে পারে যে চর্যাপদ এই বইটি রচয়িতাকে, অতীন্দ্র মজুমদারের লেখা, বা হয়তো চর্যা গীতিকোষ এই বইটি কার লেখা, সোমেন্দ্রনাথ সরকার। এইরকম কিছু বইয়ের নাম আপনাকে জানতে হবে, কিছু বই আপনার কাছে রাখতে হবে। আর কোন কোন বই পড়তে হবে সেগুলো নিয়ে একটু আমি বলছি। দেখুন, চর্যাপদ বিষয়ে কয়েকটি বই সকলে জানেন যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একটি বই লিখেছেন, এবং চর্যাপদকে যখন সম্পাদনা করেছেন তখন বইটির নাম কি ছিল, যে 1000 বছরের পুরানো বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা। এই বইটির নাম জানতে হবে আপনাকে, পূর্ণাঙ্গ নামটি। তারপর চর্যা গীতিকোষ সোমেন্দ্রনাথ সরকার, চর্যা গীতির ভূমিকা অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। এখানে একটা জিনিস, অনেকেই নামটি চর্যা গীতির ভূমিকা আছে বলে অনেকে হয়তো ভাবেন যে তিনি ভূমিকা লিখেছেন। একদম নয়, এটি কিন্তু বইয়ের নাম। ভূমিকা কে লিখেছেন তা নিয়ে আমি অলরেডি একটা শর্ট ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং মুখবন্ধই বা কে রচনা করছেন। তারপর চর্যাপদ অতীন্দ্র মজুমদার, চর্যাপদ মনীন্দ্র মোহন বসু, চর্যাগীতি পদাবলী ডক্টর সুকুমার সেন, চর্যাগীতি পরিক্রমা ডক্টর নির্মল দাস, চর্যাগীতি তারাপদ মুখোপাধ্যায়, আর নির্বাচিত চর্যাপদ অধ্যাপক ডক্টর মিহির চৌধুরী কামিল্লা। এগুলো অনেকগুলো চর্যাপদ বিষয়ে বই পাওয়া যায়। তার মধ্যে আপনাদের আমি জানাবো যে তথ্য জানতে হলে, অনেক কিছু একত্রে জানতে হলে অবশ্যই নির্বাচিত চর্যাপদ অধ্যাপক ডক্টর মিহির চৌধুরী কামিল্লার বইটি আপনারা দেখতে পারেন। বাকি তো গবেষণাধর্মিক বই, একেবারে প্রথম যেটি বই সম্পাদনা করছেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর বইটা তো এক কথাই সেরা। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন। ধরুন শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য সম্পাদনা করছেন দুইজন ব্যক্তির নাম আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তখন আপনি কি বলবেন? ডক্টর অমিত্রসূদন ভট্টাচার্য, তারপরে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তারপরে নীলরতন সেন, এদের নাম আপনি বলতে পারেন। এবং তাদের বই আছে, সেই বইগুলোর নামগুলো একটু দেখে নিন। যে বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র, এটা হচ্ছে সম্পাদনা করছেন ডক্টর অমিত্রসূদন ভট্টাচার্য। শ্রীকৃষ্ণ কীর্তন তারাপদ মুখোপাধ্যায়, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পাদনা করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, আর শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম খণ্ড সম্পাদনা করছেন নীলরতন সেন, শ্রীকৃষ্ণ কীর্তন প্রসঙ্গ রণেন্দ্রনাথ দেব, আর শ্রীকৃষ্ণ কীর্তন পরিক্রমা মুনমুন গঙ্গোপাধ্যায়। এই বইগুলো আপনারা শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য আপনারা নামগুলো জানুন, পারলে দু একটা বই আপনাদের সামনে রাখতেই পারেন। এবার বৈষ্ণব পদাবলী নিয়ে তো হিউজ কাজ হয়েছে, তো আমরা সেই বৈষ্ণব পদাবলী নিয়ে কয়েকটি বিখ্যাত বইয়ের নাম অন্তত জানবো, লেখকের নাম জানবো। দেখুন, মধ্যযুগের কবি ও কাব্য, একেবারে এক কথায় বলতে গেলে অসাধারণ একটি বই, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 16শ শতাব্দীর পদাবলী সাহিত্য ডক্টর বিমান বিহারী মজুমদার, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই, আপনারা বইটি রাখতেই পারেন কাছে, তবে বইটি পাওয়া যায় না সম্ভবত, তবে মধ্যযুগের কবি ও কাব্য বইটি কিন্তু আপনারা কিনতেই পারেন। তারপরে পদাবলী পরিচয় ডক্টর হরে কৃষ্ণ মুখোপাধ্যায়, তারপরে বৈষ্ণব সাহিত্যের সমাজতত্ত্ব ভূপেন্দ্রনাথ দত্ত, বৈষ্ণব সাহিত্য পরিচয় সনাতন গোস্বামী, বৈষ্ণব সাহিত্য অমূল্য চরণ বিদ্যাভূষণ, বৈষ্ণব রসপ্রকাশ ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর ক্ষুদিরাম দাস, তারপরে শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধান প্রথম খণ্ড শ্রী হরিদাস দাস।
পদাবলীর মাধুর্য বা পদাবলী মাধুর্য ডক্টর দীনেশ চন্দ্র সেন। পদাবলী কীর্তনের ইতিহাস প্রথম খণ্ড স্বামী প্রজ্ঞানানন্দ। পদাবলীর সাহিত্য কালিদাস রায়। বৈষ্ণব কাব্যের কবিভাষা সুশান্ত কুমার চাকু। বৈষ্ণব পদাবলী পরিচয় সম্পাদনা ডক্টর সনাতন গোস্বামী। এইগুলো আরো অসংখ্য বই রয়েছে, যেমন ধরুন বৈষ্ণব পদাবলী তত্ত্বে ও কাব্যে ডক্টর দীপঙ্কর মল্লিক, খুব ভালো একটি বই, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এগুলো যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন এবং অন্যান্য ক্ষেত্রে আপনার যাদের স্পেশাল পেপারের জন্য আপনার কিছু বইয়ের প্রয়োজন, তা আপনারা এই বইটি কিনতে পারেন। বিদ্যাপতি গোষ্ঠী ডক্টর সুকুমার সেনের লেখা। কয়েকজন সম্পাদনা করছেন কয়েকটি বই, যেমন চণ্ডীদাসের নিয়ে, চণ্ডীদাসের পদাবলী সম্পাদনা করছেন ডক্টর বিমান বিহারী মজুমদার। চণ্ডীদাসের পদাবলী সম্পাদনা করছেন নীলরতন মুখোপাধ্যায়। চণ্ডীদাস সম্পাদনা করছেন রমণী মোহন মল্লিক। চণ্ডীদাস সম্পাদনা করছেন অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়। এই ধরনের অনেক বই রয়েছে। তারপরে ধরুন চণ্ডীদাস ও বিদ্যাপতি ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তারপরে চণ্ডীদাস চরিত ব্রজেন্দ্র সুন্দর সান্যাল প্রণীত। তারপরে পদাবলীর পথ ডক্টর রামজীবন আচার্য। তারপরে বৈষ্ণব সাহিত্য প্রবেশিকা হিমাংশু চন্দ্র চৌধুরী। তারপরে বৈষ্ণব কবিতা দার্শনিক ভিত্তি ও কাব্য বিশ্লেষণ শ্রী ব্রজেন্দ্র চন্দ্র ভট্টাচার্য। বইগুলোর নামগুলো অন্তত জানুন। তারপরে বৈষ্ণব পদাবলীর ভাষাশৈলী ডক্টর মঞ্জুলা বেরা। আর বৈষ্ণব পদাবলী পরিক্রমা সম্পাদনা চন্দন খা। এবার আপনার মঙ্গল কাব্যের জন্য কি কি বই আপনার পড়ার দরকার আছে বা আপনার রাখার দরকার আছে বা জানার দরকার। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস ডক্টর আশুতোষ ভট্টাচার্যের লেখা। বাংলা মঙ্গল কাব্যে দেবী ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারপরে বাংলা মঙ্গল কাব্যের ধারা হংস নারায়ণ ভট্টাচার্য। মঙ্গল কাব্যের লোকজীবন ও লোক ধর্মভাবনা অমিতাভ গোস্বামী। এরকম অসংখ্য বই রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি বই আপনাদের জানাচ্ছি। যেমন নতুন মঙ্গল আসে ভারত সরস ভাষে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এই বইটি কিন্তু জয়িতা দত্ত, খুব সুন্দর একটি বই, আপনারা পড়তে পারেন। মুকুন্দরাম ও ভারতচন্দ্র জিতেন্দ্রলাল বসু বইটি পড়তে পারেন। প্রাচীন বাংলার মঙ্গল কাব্য ডক্টর মনমোহন ঘোষ, খুব সুন্দর বই। কবি ভারতচন্দ্রের উপর লেখা একটি বই ডক্টর শঙ্করী প্রসাদ বসু, আপনারা পড়তে পারেন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল অধ্যাপক ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্যের এই বইটি পড়তে পারেন। সুকবি ভারতচন্দ্র মৌলভী মনসুর উদ্দিন বইটি পড়তে পারেন। তারপরে ভারতচন্দ্র ও বাংলা প্রবচন হিমাংশু চন্দ্র চৌধুরী। ভারতচন্দ্র মদন মোহন গোস্বামী, এটি পশ্চিমবঙ্গ একাডেমির বই, খুব সুন্দর একটি বই, আপনারা পড়তে পারেন। এবার আপনারা অনুবাদ সাহিত্যের জন্য কোন বইগুলো দেখতে পারেন। যে কৃত্তিবাস ও বাংলা রামায়ণ অমিয় শঙ্কর চৌধুরী। তারপরে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় খগেন্দ্রনাথ মিত্র। শ্রীকৃষ্ণ বিজয় গুণরাজ খান মালাধর বসু বিরচিত। সম্পাদনা ডক্টর অমিত্র সুদন ভট্টাচার্য ও ডক্টর সুমঙ্গল রানা। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কথা ও কাব্যশিল্প অধ্যাপক আদিত্য কুমার লালা, বইটি আপনি দেখতে পারেন। আদিত্য কুমার লালা মঙ্গল কাব্যের উপর অনেকগুলো বইয়ের কাজ করেছেন, আপনারা পড়তে পারেন ওনার বই। তারপরে ভাগবত ও বাংলা সাহিত্য গীতা চট্টোপাধ্যায়, খুব দুর্দান্ত একটি বই। কবি কাশিরাম দাসের কাব্যবিচার ধীরেন্দ্রনাথ দত্ত, খুব ভালো বই। তুলনামূলক আলোচনা রামায়ণ ও মহাভারত ডক্টর বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়, খুব সুন্দর একটি বই। আর শ্রী চৈতন্যদেবকে নিয়ে অনেক জীবনী কাব্য বা জীবনী সাহিত্য রচিত হয়েছে এবং তার পাশাপাশি অনেক গবেষণামূলক বই পাচ্ছে, সেইগুলো একটু দেখতে হবে আপনাদের। যেমন চৈতন্য চরিত সম্পাদনা করছেন ডক্টর হরিপদ চক্রবর্তী। তারপর চৈতন্য চরিতামৃত প্রবেশিকা সুশান্ত দত্তের লেখা। বাংলা চরিত গ্রন্থে শ্রী চৈতন্য, দুর্দান্ত একটি বই। গিরিজা শঙ্কর রায়চৌধুরী বইটি আপনারা রাখতে পারেন। ভারতীয় সাহিত্যে শ্রী চৈতন্য নির্মল নারায়ণ গুপ্ত, এই বইটিও খুব দুর্দান্ত। শ্রী চৈতন্য চরিতের উপাদান ডক্টর বিমান বিহারী মজুমদার, এটা হচ্ছে এক কথায় খুবই সুন্দর বই। তারপরে শ্রী চৈতন্য জীবন সাহিত্য দর্শন ডক্টর প্রচেত ঘোষ, এই বইটিও আপনারা দেখতে পারেন। আর চৈতন্য চরিতামৃত কাব্য পরিচয় ডক্টর মনমোহন গোস্বামী, দুর্দান্ত বই। এবার আপনার ইসলামী সাহিত্য বলুন বা আরাকানা রাজসভার জন্য কিছু বই আপনার পড়ার দরকার আছে। যেমন একটি বই পড়তে পারেন মহাকবি আলাওল জীবন ও কাব্য ডক্টর ওয়াকিল আহমেদের লেখা। ওয়াকিল আহমেদ। শাক্ত পদাবলীর জন্য অনেক বই পাওয়া যায় বাজার চলতি, তার মধ্যে দুর্দান্ত কিছু গবেষণাধর্মী বই ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। শাক্ত পদাবলীর সাধন তত্ত্ব ও কাব্য বিশ্লেষণ অধ্যাপক ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য, বইগুলো আপনারা দেখতে পারেন। কিছু শাক্ত পদকর্তাদের নিয়ে কিছু জীবনী টাইপের বই এবং তাদের কাব্য নিয়ে আলোচনা করছেন, যেমন রামপ্রসাদ দীনেশ চন্দ্র ভট্টাচার্য, সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ, তারপরে রামপ্রসাদ যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাধক কমলাকান্ত গৌরী মিত্র, সাধক রামপ্রসাদ জ্যোতি প্রকাশ সেনগুপ্ত, সাধক কমলাকান্ত দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাধক কমলাকান্ত অতুল চন্দ্র মুখোপাধ্যায়, আমার অগ্নিকবি কমলাকান্ত ভট্টাচার্য, কনকলতা নিয়োগ, আর হচ্ছে সাধক কমলাকান্ত জীবনী পদাবলী ও সাধক রঞ্জন। এই বইগুলো আপনারা দেখতে পারেন। ইসলামী সাহিত্যের জন্য কিছু বই আপনাদের জানার দরকার আছে, যেমন নামগুলো অন্তত জানুন। আপনাকে হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানের অবদান কার লেখা। ডক্টর দীনেশ চন্দ্র সেন। ইসলামী বাংলা সাহিত্য ডক্টর সুকুমার সেন। মুসলমান বাংলা সাহিত্য ডক্টর এনামুল হক।
আর মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য ডক্টর আনিসুজ্জামান। এই বইগুলো আপনারা দেখতে পারেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে অনেক বই লেখা হয়েছে, তার মধ্যে আপনাকে অবশ্যই বাংলা সাহিত্যের ইতিহাস যে বইগুলো আছে সেইগুলো দেখতে হবে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রাচীন বাংলা সাহিত্যের কথা ডক্টর তমনেশ চন্দ্র দাশগুপ্ত, বইটি পাওয়া যায় না। মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম, তার বইটির নাম আবার বলছি, মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম ডক্টর সুকুময় মুখোপাধ্যায়, দুর্দান্ত একটি বই। প্রাচীন বাংলা সাহিত্যের কালক্রম অষ্টম থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, এটিও ডক্টর সুকুময় মুখোপাধ্যায়ের লেখা বই। এছাড়াও প্রচুর ইতিহাসের পটে বাংলা সাহিত্য অধ্যাপক সুমন মজুমদার, তারপরে বাঙালি ও বাংলা সাহিত্য প্রথম এবং দ্বিতীয় খণ্ডে, দুটি খণ্ডে লেখা ডক্টর আহমদ শরীফের লেখা বই। তারপরে প্রাচীন কাব্য সৌন্দর্যের জিজ্ঞাসা ও নবমূল্যায়ন ডক্টর ক্ষেত্রগুপ্ত। এক কথায় প্রচুর বইয়ের নাম বলে গেলাম, হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু নামগুলো জানতে তো ক্ষতি নেই আপনার। প্রাচীন বঙ্গ সাহিত্য কালিদাস রায় লেখা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এরকম চতুর্থ খণ্ড আছে। বাংলা সাহিত্যে ক্রমবিবর্তন, প্রথম খণ্ড বিমল ভূষণ মজুমদার। ভারতীয় সাহিত্যে 12 মাস শ্বাস শিবপ্রসাদ ভট্টাচার্য। আর শ্রী রাধার ক্রমবিকাশ ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এই বইগুলো অবশ্যই আপনারা দেখুন। আর আমাদের এই বইটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা তাদের সম্পর্কে আলোচনার পাশাপাশি আমরা অনেক প্রশ্ন রেখেছি আপনাদের খুবই কাজে আসবে, যেগুলো আপনার ইন্টারভিউর জন্য তো খুবই কাজে আসবে। এবং সেখানে যে ধরনের প্রশ্নগুলো আমি রাখলাম সে ধরনের কিছু প্রশ্ন আপনি পেয়ে যাবেন। বিশেষ করে তারপরেও আপনাদেরকে যেটা বলবো যে আমি যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্নের মতো 2 নম্বরের বা যে ধরনের প্রশ্ন আসে বা আপনার জিজ্ঞাসাবাদ করে, সেই রকম প্রশ্নের জন্য অবশ্যই দেবেশ কুমার আচার্য থেকে শুরু করে আর অন্যান্য বইগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।